12 প্রশ্ন, আর এই প্রশ্নগুলি বড় হয়ে উঠেছিল আরজি কর মামলায়। কারণ এই 12টি প্রশ্নে বিশাল আকার ধারণ করেছিল আরজি কর কাণ্ড। এই মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ে কিভাবে উত্তর মিলেছে এইসব প্রশ্নে, সেটাই এখন আপনাদের দেখাবো আমরা। প্রশ্ন 1, নিহত চিকিৎসকের যোনিতে মিলেছিল 151 গ্রামের তরল। আরজি কর মামলায় শিয়ালদা আদালতের রায়দানে এটা ভুল বলেই প্রতিপন্ন হয়েছে। রায়ে বলা হয়েছে যোনিতে কিছুটা পরিমাণ তরল পাওয়া গেলেও তা বীর্য নয়। তরুণী চিকিৎসকের উপরে যৌন নিপীড়নের সময় তার শরীরের ভেতরে কোনো গ্রন্থি থেকে কিছুটা রস নিঃসরণ হয়েছিল। এই রস কি, তার বিস্তারিত ব্যাখ্যা ফরেনসিক রিপোর্টে না থাকলেও এটা বলা নেই যে এটা পুরুষ মানুষের বীর্য। ময়না তদন্তের যে ভিডিও, তাতে এটা আরও স্পষ্ট হয়েছে। আরজি কর হাসপাতালের ফরেনসিক এক্সপার্ট অপূর্ব বিশ্বাস এবং এইমসের ফরেনসিক এক্সপার্ট আদেশ কুমারের রিপোর্টে এর কোনো উল্লেখ নেই। ময়না তদন্তের টিমে 3 জন পূর্ণাঙ্গ চিকিৎসক এবং 4 জন পিজিটি ছিলেন, তারাও কেউ এই নিয়ে কোনো কিছু উল্লেখ করেননি। আদালতে সওয়াল জবাবের সময়ও নির্যাতিতার হয়ে মামলা লড়া আইনজীবীরাও এই নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। প্রশ্ন 2, নিহত চিকিৎসকের শরীরে কি কোনো বিষ পাওয়া গিয়েছে? ভিজেরাতে কোনো বিষের উল্লেখ ছিল না ফরেনসিক রিপোর্টে। যদি এমন কিছু থাকতো তাহলে তার উল্লেখ থাকতো। প্রশ্ন 3, নিহত চিকিৎসকের মুখে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা কি এক না একাধিক জনের কীর্তি? ফরেনসিক রিপোর্টে ইঙ্গিত, যে ধরনের ক্ষত তৈরি হয়েছে তা নিহত চিকিৎসকের উপরে শারীরিক নিপীড়নের সময় এক বিকৃত কাম মনস্কের। এখানে একাধিক জনের হাতের আঘাতের চিহ্ন নেই। প্রশ্ন 4, নিহত চিকিৎসকের গলা টিপে শ্বাসরোধের সময় এক না একাধিক জন জড়িত? গলায় শ্বাসরোধে একজনেরই হাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মামলায় যে ফরেনসিক রিপোর্ট জমা পড়ে তাতে নিহত চিকিৎসকের গলায় একাধিক জনের হাতের চিহ্ন নেই, যা থেকে বলা যেতে পারে একাধিক জন মিলে শ্বাসরোধ করে হত্যা করেছিল। প্রশ্ন 5, কিভাবে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের? হাত দিয়ে তরুণী চিকিৎসকের মুখ চেপে ধরে গলা টিপে খুন করা হয়েছিল। ময়না তদন্ত করা সার্জনের রিপোর্টে এটা পরিষ্কার হয়েছে। এক্ষেত্রেও ফরেনসিক রিপোর্ট এবং ময়না তদন্তের কোথাও উল্লেখ নেই যে এই সময় একাধিক জন জড়িত ছিলেন। আরজি কর মামলায় শিয়ালদা আদালতের রায়ে এটা পরিষ্কার। সবচেয়ে বড় কথা, আদালতে সওয়াল জবাবে নিহত চিকিৎসকের পক্ষের আইনজীবী বা দোষীর আইনজীবী কেউ এ নিয়ে কোনো কথাই বলেননি। প্রশ্ন 6, সেমিনার রুমে গভীর রাতে ডিনার, সেখানেই কি খুন হন তরুণী চিকিৎসক? শিয়ালদা আদালতের দেওয়া রায়ের কপিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এমন কোনো তথ্য প্রমাণ না পাওয়ার। কারণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে একাধিক সাক্ষীর বয়ানে এই নিয়ে কোথাও কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। নিহত তরুণী চিকিৎসকের বেঁচে থাকার সময় তার সঙ্গে ডিনার করা পিজিটি পড়ুয়াদের গতিবিধি খতিয়ে দেখে কোথাও কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। ফার্স্ট ইয়ারের 2 পিজিটির বিরুদ্ধে তরুণী চিকিৎসককে খুনের জল্পনা, বাস্তবটা কতটা? শিয়ালদা আদালতের দেওয়া রায়দানের কপিতে এই 2 জনের ডিউটি জয়েন করা থেকে 8ই অগাস্ট রাত থেকে 9 অগাস্ট সকাল 9:30 পর্যন্ত তাদের যাবতীয় কার্যকলাপ লিপিবদ্ধ করা হয়েছে। 2 জনের টেস্টিমোনিও একাধিক সূত্র ধরে ভেরিফাই করা হয়েছিল, কিন্তু লোকমুখে যে জল্পনা ছড়িয়েছিল বাস্তবের মাটিতে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। তাই রায়দানে ফার্স্ট ইয়ারের 2 পিজিটির বিরুদ্ধে খুনের তত্ত্ব খাড়া হয়নি, তারা আইনি তদন্তে ক্লিন চিট পেয়েছেন। প্রশ্ন 8, সিএফএসএল রিপোর্টে ক্রাইম সিনে কেন কোনো প্রতিরোধের কথা নেই? শিয়ালদা আদালতের অতিরিক্ত সেশন জাজ অনির্বাণ দাসের দেওয়া রায়ে এর বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর সংক্ষিপ্তসার, কলকাতা পুলিশের ফরেনসিক টিম 9 অগাস্ট যে নমুনা সংগ্রহ করেছে তাতে নিহত তরুণী চিকিৎসক ও দোষী সঞ্জয় রায়ের মধ্যে যে বল প্রয়োগের ঘটনা ঘটেছিল তা স্পষ্ট। এমনকি নিহত চিকিৎসকের হাত, হাতের আঙুল এবং মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দোষী সঞ্জয় রায়ের মুখ, হাতেও বিভিন্ন ধরনের ছোটখাটো আঁচড় এবং ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। সিবিআই তদন্ত নেওয়ার পর সেন্ট্রাল ফরেনসিক টিম ক্রাইম সিনে যায়, কিন্তু ততক্ষণে ঘটনার পর বেশ কিছুদিন কেটে যাওয়ায় ক্রাইম সিনে কোনো প্রতিরোধের চিহ্ন পাওয়া তাদের পক্ষে অসম্ভব ছিল। প্রশ্ন 9, কেন ডিএনএ মিসম্যাচড হলো? 9 অগাস্ট ক্রাইম সিনে কলকাতা পুলিশের ফরেনসিক টিম
ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। কিন্তু এরপরও ডিএনএ মিসম্যাচড হওয়ার ক্ষেত্রে পুলিশের কিছু গাফিলতি ছিল তা শিয়ালদা আদালতের রায়ে পরিষ্কার হয়। সেন্ট্রাল ফরেনসিক টিম পরে যখন ক্রাইম সিনে যায় সেখানে তারা ডিএনএ নমুনা সংগ্রহ করে, তা তদন্তে সেভাবে সাহায্য করেনি, কারণ তাদের নমুনায় ডিএনএ মিসম্যাচড হয়েছিল। কিন্তু কেন এমন হলো সে বিষয়ে সিবিআই সিএফএসএল এর কাছে কোনো কৈফিয়ত তলব করেনি। এমনকি আদালতের সওয়াল জবাবেও এ নিয়ে প্রশ্ন করেননি কোনো আইনজীবী। শিয়ালদা আদালতের রায়ের কপিতে এটা আরও স্পষ্ট হয়েছে। প্রশ্ন 10, কেন পুলিশকে শাস্তি দেওয়া হলো না? আরজিকর মামলায় শিয়ালদা আদালতের রায়কে ঘিরে এই প্রশ্ন উঠেছে। তদন্তকারী কোনো পুলিশ কর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার কোনো অভিযোগ সিবিআই চার্জশিটে দেয়নি। এই নিয়ে কোনো তথ্য প্রমাণও পেশ করেনি। যদিও শিয়ালদা আদালতের অতিরিক্ত সেশন জাজ অনির্বাণ দাস রায়দানে কলকাতা পুলিশের গাফিলতির কথা তুলে ধরেছেন এবং তদন্ত পদ্ধতির কড়া সমালোচনা করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশ কমিশনারের কাছে সুপারিশ করেছেন তিনি। প্রশ্ন 11, ফাঁসানো হয়েছে? সঞ্জয় রায়ের দাবি আদৌ কতটা ভরসাযোগ্য? বিচারকের প্রশ্নে চূড়ান্ত জবাবে সঞ্জয় রায় স্বীকার করে নিয়েছিল 8ই আগস্ট গভীর রাতে সে সেমিনার রুমে গিয়েছিল, কিন্তু বাইরে আবার মিডিয়ার সামনে সে দাবি করে তাকে ফাঁসানো হয়েছে। এমনকি সঞ্জয় রায় ফাঁসানোর তত্ত্ব হিসেবে যে যুক্তি খাড়া করেছিল তার সঙ্গে সওয়াল জবাবে তার আইনজীবীর ব্যাখ্যা মেলেনি। সঞ্জয় এবং তার আইনজীবীরা ফাঁসানো নিয়ে দুই ভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছিল, যা ছিল পরস্পর বিরোধী। এমনকি কে তাকে ফাঁসালো সেই পুলিশ অফিসারের নামও বলতে পারেনি সঞ্জয়। প্রশ্ন 12, ইনজিউরি সার্টিফিকেটে কেন ইনজিউরির কথা লেখেননি ইএমও? আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের ইএমও পলি সমাদ্দারের মতে সাধারণত যখন কোনো দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিসিন বিভাগ এতে কোনো ইনজিউরির উল্লেখ করে না। চিকিৎসা ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক বিষয় বলেও দাবি করেন পলি সমাদ্দার। শিয়ালদা আদালতের রায়েও পলি সমাদ্দারের এই বয়ানের উল্লেখ আছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।